শিক্ষার্থীরা তোমরা অবগত আছো যে এইচএসসি ব্যাচের জন্য একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী ঢাকা বোর্ডের 2025 সালের অঙ্কটি নিয়ে। দেখো, একটি অঙ্ক দেওয়া আছে। জনাব প্রবাল একজন ব্যবসায়িক তার 2024 সালের জুন মাসের 30 তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতির পরিমাণ ছিল 11,500 টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, দেখো কি দেওয়া আছে, আমরা লিখি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত আছে আমার 11,500 টাকা। কি দেওয়া আছে আমার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তোমরা মনে রাখবা, ব্যাংক জমাতিরিক্ত কথা যদি থাকে প্রথমে যে থাকবে ওই রাইট হইবে। আবার যদি থাকতো নগদ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তাহলে নগদ রাইট হইতো। জমাতিরিক্ত কথা যদি থাকে প্রথমে যে থাকবে ওইটা রাইট হইবে। তাহলে আমরা প্রথমে লিখি যোগ, মাঝখানে লেখো বিয়োগ। তাহলে দেখো আমরা অঙ্কটি করি। রাইট কি এবার আমার ব্যাংক, যেহেতু জমাতিরিক্ত কথা আছে রাইট হবে কি ব্যাংক বিবরণ অনুযায়ী যেহেতু দিয়ে দেওয়া আছে, জমাতিরিক্ত কথা থাকলে আমি বলছি যেটা প্রথমে থাকবে ও রাইট। তাহলে প্রথমে দেখো কি আছে, রাইট হইবে আমার ব্যাংক রাইট ধরে অঙ্ক করতে হইবে। 1 তারিখ আছে পাওনাদার বরাবর মোট 55,000 টাকার 5টি চেকের মধ্যে মোট 40,300 টাকার 3টি চেক পরিশোধের জন্য 30 জুন তারিখে ব্যাংকে উপস্থাপন হয়েছে। আমরা কি করছি, 5টা চেক কাইটা দিছি 55,000 টাকা। 5টা চেকের মধ্যে 40,300 টাকা হলো 3টি চেক। এই 3টা চেক আমরা যারা দিয়ে দিছি উনি আইয়া পাওনাদার আইয়া ব্যাংক থেকে উত্তোলন করে লয়ে গেছে। আর যে বাকি যে থাকে, বাকি হলো এই 55,000 থেকে 40,300 টাকা বাদ দেবা, থাকবে 14,700 টাকা। এই 14,700 টাকা আর পাওনাদাররা আসে নাই ব্যাংকে। যেহেতু ব্যাংকে আসে নাই, ব্যাংক কি কমাইছে? না, ব্যাংক কিন্তু কমায় নাই। আমরা কি করছিলাম? কমাইছিলাম। আমরা কি করছি? কমাইছি। ব্যাংক কিন্তু আর কমায় নাই। রাইট কি? রাইট কিন্তু ব্যাংক যেহেতু কমায় নাই, আমরা যেহেতু কমাইছিলাম আমাগো এটা যোগ করে দিতে। 1 নম্বর লাগবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। 55,000 টাকা ছিল, ওইটা থেকে 40,300 টাকা বাদ হয়ে গেছে, থাকলো 14,700 টাকা। এই 14,700 টাকা আর পাওনাদার আসে নাই, যেহেতু রাইট ব্যাংক যেহেতু কমায় নাই, আমরা যেহেতু কমাইছিলাম আমাদের আবার বাড়াই দিতে হইবে। 2 তারিখ আছে 5,000 টাকার একটি প্রাপ্য বিল 4,900 টাকা ব্যাংকে বাট্টা করা হয়েছে, যা নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে। আমরা একটা প্রাপ্য নোট পেয়েছিলাম 5,000 টাকা, ওটা ব্যাংকে পাঠাই দিচ্ছে। আমরা 5,000 টাকা ব্যাংকে হিসাবে লিখে যাবে লিখছে কি ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এখন ওই টাকাটা ব্যাংক 4,900 টাকা আদায় করতে পারছে, আর 100 টাকা খরচ করে নিয়ে গেছে। তা আমরা লিখছি কত? 5,000, ব্যাংক লিখছে কত? 4,900, পার্থক্য কত? 100 টাকা। 100 টাকা আমরা বেশি লিখছি। আমরা কি করছি? বেশি লিখছি। রাইট কে? ব্যাংকে 100 টাকা বেশি লাগছে? না, ব্যাংক 100 টাকা কম লাগছে। যেহেতু আমরা 100 টাকা বেশি লিখছিলাম, আমাদের 100 টাকা কমাই দিতে হইবে। বাট্টাকৃত বিল বেশি লেখা হয়েছে। বাট্টাকৃত বিল বেশি লেখা হয়েছে 100 টাকা। 100 টাকা আমরা বেশি লিখছিলাম, 100 টাকা বাদ দিয়ে দিলাম। যেহেতু রাইট কে ব্যাংক যে কাজ করছে আমারও ওই কাজ করতে হবে। জমাতিরিক্ত যেহেতু আছে প্রথমে যে থাকবে ওইটাই রাইট হইবে। 3 নম্বর আছে ব্যাংক চার্জ 300 টাকা এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 800 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। রাইট কে? ব্যাংক কি করছে? আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিছে, মানে খরচ কেটে নিছে 300 টাকা। রাইট যেহেতু ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে 300 টাকা কমাই দিছে, তাহলে আমারও কি করতে হবে? কমাই দিতে হবে। লিখতে পারি ব্যাংক চার্জ হিসাবভুক্ত হয়নি। ব্যাংক চার্জ হিসাবভুক্ত হয়নি 300 টাকা। আরটা আছে কি? আরটা হলো বাট্টা মঞ্জুর করছে 800 টাকা। তাহলে লিখতে পারি ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত বাট্টা নগদানভুক্ত হয়নি। এটা হবে যোগ, যেহেতু ব্যাংক যোগ করছে আমারও কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক
ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি 800 টাকা। লেখো 800 টাকা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। পরেরটা আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2000 টাকা যা নগদানভুক্ত নগদান বইতে লেখা হয়নি। 2000 টাকা ব্যাংকে জমা দিছে, হয়তো দেনাদার আমাকে ফোন দিছে যে স্যার আপনি আমার কাছে যে টাকা পাইতেন, টাকা তো নিতে পাঠিয়েছিলেন, তখন আমার কাছে টাকা ছিল না, এখন আমি ব্যাংকে আছি, দয়া করে আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি বলেন আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা দিয়ে দিতে পারি। তো আমরা ওনারে কী করলাম, অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিলাম। উনি করছে কি আমার ব্যাংকে টাকা দিয়ে গেছে, কিন্তু জমা দিয়ে গেছে, আমার ব্যাংকে টাকা জমা দিয়ে গেছে, কিন্তু আমার ব্যস্ততার কারণে ওই টাকাটা এন্ট্রি করতে আর মনে নেই। ব্যাংক কী করছে, রাইটকে ব্যাংক কী করছে, যোগ করছে, আমি এখন পর্যন্ত যোগ করে নেই, ব্যাংক যেহেতু যোগ করছে আমারও যোগ করে দিতে হবে। লাগবো 3 তারিখ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি। কি লিখলাম দেখো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি 2000 টাকা। 2000 টাকা আমার ব্যাংক দেনাদার ব্যাংকে জমা দিয়ে গেছিল, ওইটা আমার ভুলবশত লেখা হয়নি। তারপরটা আছে ঋণের কিস্তি বাবদ 6600 টাকা ব্যাংক পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি। রাইটকে ব্যাংক যেহেতু জমাতিরিক্ত আছে, রাইটকে ব্যাংক করছে কি আমার অ্যাকাউন্ট থেকে একটা কিস্তি ছিল 6600 টাকা, ওটা আমার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করে দিছে, কিন্তু ব্যাংক আমারে জানায় নাই। ব্যাংক যেহেতু জানায় নাই, ব্যাংক কিন্তু রাইটকে ব্যাংক কি করছে, কমাইছে, আমারও কমাই দিতে হবে। লাগবো ব্যাংক কর্তৃক কিস্তি পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। 3 নম্বর ব্যাংক কর্তৃক কিস্তি পরিশোধ যা নগদানভুক্ত হয়, নগদান বইতে লেখা হয়নি 6600 টাকা। 6600 টাকা। এই হলো আমার সকল এন্ট্রিগুলো পোস্টিং দেওয়া হয়ে গেছে। এখন এগুলো সব যোগ করব। এগুলো সব যোগ করলে 17500 টাকা। 17500, এইটার এটা যোগ করলে 29000 টাকা। 29000 টাকা। এখন এই করে সব যোগ করি, এগুলো সব যোগ করলে 7000। এখন এইটা থেকে এটা বাদ দেব, এইটা থেকে এটা বাদ দিলে হয় 22000 টাকা। এই 22000 সমাপ্ত যেটা, এইটা হলো আমার বাইরে হয়েছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। নগদ বই অনুযায়ী মানে ব্যবসার হিসাবে আমার ব্যাংক জমাতিরিক্ত আছে কত, 22000 টাকা। এই হলো আমার ব্যাংক সমন্বয় বিবরণী। ঢাকা বোর্ডের 2025 সালে এই অঙ্কটা এসেছে। দেখো কি দেওয়া ছিল, প্রথমে দেওয়া ছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ছিল 11500 টাকা। তা প্রথমে আসলো পাওনাদার বরাবর মোট 55000 টাকার 5টি চেকের মধ্যে 40300 টাকা 3টি চেক পরিশোধ হয়েছে, আর বাকি যে 2টি চেক ওটা পরিশোধ হয় নাই, মানে আমরা চেক কাইটে দিছি, কমাই দিছি। আমরা যেহেতু কমাই দিছি, রাইটকে ব্যাংকে কমাইছে না, ব্যাংক হলো কত টাকা কমায় নাই, 40300 টাকা কমাইছে, তাই 14700 টাকা ব্যাংক কমায় নাই। রাইটকে ব্যাংক যেহেতু কমায় নাই, আমরা কমাইছিলাম, ব্যাংকের আমাদের আবার বাড়াই দিতে হবে, তার জন্য লিখলাম ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি 14700 টাকা। তারপর আছে 2 তারিখ ছিল 5000 টাকার একটি প্রাপ্য বিল 4900 টাকা ব্যাংকে বাট্টা করা হয়েছে, যা নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে। 5000 টাকার আমরা একটা প্রাপ্য বিল করছে কি, আমরা ব্যাংকে লিখছিলাম 5000 টাকা, কিন্তু ব্যাংক আদায় করছে আমার 4900 টাকা, 100 টাকা আদায় করতে পারেনি, মানে খরচ কেটে নিচ্ছে। তাই রাইটকে ব্যাংক যেহেতু রাইট, আমরা যেহেতু 100 টাকা বেশি লিখছিলাম, আমাদের আবার 100 টাকা বিয়োগ করে দেবে। বারটা কিন্তু বিল বেশি লেখা হয়েছে 100 টাকা। তারপর আছে আমার 3 তারিখ ব্যাংক চার্জ 300 টাকা। ব্যাংক চার্জ করছে 300 টাকা। 300 টাকা যেহেতু ব্যাংক চার্জ করছে, তাহলে ব্যাংক কি করছে, রাইটকে ব্যাংক কি করছে, কমাই দিছে আমার অ্যাকাউন্ট থেকে, আমারও কমাই দিতে হবে। তার জন্য লিখলাম ব্যাংক চার্জ হিসাবভুক্ত হয়নি, যা নগদানভুক্ত হয়নি বা হিসাবভুক্ত হয়নি 300 টাকা। আবার করছে কি, ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ মঞ্জুর করছে 800 টাকা। এইটা হলো যেহেতু ব্যাংক যোগ করছে, আমারও যোগ করে দিতে হবে। লিখলাম ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি 800 টাকা। তারপরে আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2000 টাকা।
ব্যাংক একজন দেনাদারের কাছ থেকে 2000 টাকা আদায় করছে, তাই ব্যাংক কি করছে? যোগ করছে। রাইট কে? ব্যাংক যেহেতু যোগ করছে আমারও কি করতে হবে? যোগ করে দিবে। লিখলাম দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি 2000 টাকা। আরেকটা এনটিএস হলো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 6600 টাকা কিস্তি কাটে নিছে, পরিশোধ করে দিছে। আমাকে যেহেতু ব্যাংক কমাইছে, রাইট কে? ব্যাংক যেহেতু কমাইছে আমার কমাই দিতে হবে। ব্যাংক কর্তৃক কিস্তি পরিশোধ যা নগদানভুক্ত হয়নি 6600 টাকা। এই করে সব যোগ করলাম, পাইলাম 17500 টাকা। এটার সাথে এটা যোগ করলাম, পাইলাম 29000। এই করে এইটা যোগ করলাম, পাইলাম 7000। এইটা থেকে এটা বাদ দিলাম, পাইলাম হলো 22000। এই হলো আমার নগদ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আশা করি অঙ্কটি বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।